নিপীড়ন কঠিন কথা সহজে অনুষ্ঠানে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে শিশু নিপীড়ন ও হত্যার ঘটনা। 2024 সালের সেপ্টেম্বর থেকে এবছরের এপ্রিল পর্যন্ত 20 মাসে 643 শিশু ধর্ষণ ও নির্যাতনে নিহত হয়েছে, অর্থাৎ প্রতি মাসে 32 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। পূজা, আসিয়া, রামিসার মতো অসংখ্য কন্যা শিশু যেমন ধর্ষণ কিংবা হত্যার শিকার হচ্ছে, তেমনি রেহাই পাচ্ছে না ছেলে শিশুরাও। কিছু ঘটনা সামনে এলে অসংখ্য ঘটনা আড়ালে থেকে যাচ্ছে। কেন বাড়ছে শিশু নিপীড়ন ও হত্যা? এ ধরনের ঘটনা রোধে আইন কতটা সক্রিয়, রাজনৈতিক এবং সামাজিকভাবে কতটা প্রতিরোধ করে তোলা হচ্ছে, এসব নিয়েই আজকের কঠিন কথা সহজে। কঠিন কথা সহজে অনুষ্ঠানে আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান, আরও আছেন বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক কেন্দ্রীয় কমিটি রেখা সাহা, এছাড়াও ভার্চুয়ালি যুক্ত আছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার কর্মী জেড আই খান পান্না। আপনাদের সবাইকে স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা আসলে সবাই পুরো দেশ ভারাক্রান্ত। আমরা রামিসার ঘটনা এবং এরকম অনেক শিশু নির্যাতনের ঘটনা খুব পরপর ঘটে যাওয়ায় সারা দেশের মানুষ নানাভাবে আমরা আসলে গত কদিন থেকেই মিডিয়ায় এবং সারা দেশে এই আলোচনার বিষয়। আমি প্রথমেই যাব আপনার কাছে। আপনারা তো মহিলা পরিষদ রেগুলার ধরে অনেক বছর ধরে, রেখা সাহেব আপনি তো লিগ্যাল এইডে আছেন, আপনারা অনেক বছর ধরে নারী ও শিশুদের নিয়ে কাজ করছেন। আপনাদের সম্প্রতি যে আপনাদের যে গবেষণাটা, সেটা আপনারা বলেছেন যে উদ্বেগজনক হারে ফেব্রুয়ারির পর থেকে বেড়েছে এই শিশু এবং নারী নির্যাতন, বিশেষ করে শিশু নির্যাতন। এটা কেন ফেব্রুয়ারির পর থেকে আপনাদের এই পরিসংখ্যানটার যদি একটু ব্যাখ্যা করেন। এটা আমরা আসলে রেগুলারই করে থাকি। প্রতি মাসেই আমরা নারীর প্রতি সহিংসতার একটা তথ্যচিত্র তৈরি করি এবং একটা মিডিয়াতে আমরা প্রকাশ করি। মূলত আমরা 14টা দৈনিক পত্রিকার কাটিং আমরা রাখি এবং সেই দৈনিক পত্রিকার কাটিং থেকে, দৈনিক পত্রিকার থেকে প্রাপ্ত তথ্য কিন্তু এগুলো। কিন্তু অবশ্যই বলাই যায় যে তার বাইরে কিন্তু আরও অনেক ঘটনা ঘটে, যেগুলো হয়তো আমাদের একেবারে চোখ মানে অন্তরালে থেকে যায়, আসে না এগুলো পেপারে। কিন্তু যতটুকুই আসে তার তথ্যচিত্র কিন্তু এটা আমরা প্রতি মাসেই করি। তো এটা হচ্ছে যে আসলে ঘটনাগুলো তো বিচ্ছিন্ন কিছু না। এই যে ঘটনাগুলো ঘটছে, এত ধর্ষণের ঘটনা ঘটছে এবং বিশেষ করে খুবই কম বয়সী কন্যারা, বাচ্চারা 7 থেকে 12 বছর, তারা কিন্তু এই সহিংসতার শিকার হয়ে যাচ্ছে। এবং সহিংসতার ধরনটা হচ্ছে খুবই বর্বর, ধর্ষণের মতো, এবং ধর্ষণের পর একেবারে হত্যা করে ফেলা। তো আমাদের তো ওইটা মানে গবেষণা না, এটা এক ধরনের বলা যায় যে আপনি যদি পর্যবেক্ষণও বলেন, অথবা টোটালিটিতে যদি বিভিন্ন পত্রপত্রিকার খবর থেকেও যদি বলেন, অথবা আমাদের আশেপাশের যে ঘটনাগুলো ঘটছে সেই অবজারভেশন থেকেও যদি বলেন, তাহলে সামগ্রিকভাবে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা মারাত্মক অবনতি আছে। শুধুমাত্র এই ধর্ষণের ক্ষেত্রে না, সহিংসতার ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রেও, অন্যান্য যে কোনো আপনি অন্যায়, অনাচার, অবিচারের ক্ষেত্রে এটা কিন্তু সামগ্রিকভাবেই বাড়ছে সব ক্ষেত্রে। তো সেইটারই একটা অংশ কিন্তু এটা। আপনারা তো রামিসা ঘটনাটাকে শুরু থেকে মনিটরিং করছেন, আপনাদের কাজের অংশ। এই বিষয়ে আসবো, তার আগে আমরা সাইদ খান আপনার কাছে যাই। আপনি তো লম্বা সময় পুলিশের সাবেক আইজিপি থেকে শুরু লম্বা সময় পুলিশের পদে, বিভিন্ন পদে ছিলেন। আপনি জানেন যে আমরা এই বড় বড় এই যে রামিসা ঘটনাটাকে নিয়ে, যেটা মানুষ নিজের হাতে আইন তুলে নিতে চাচ্ছে, বিচার ব্যবস্থার উপর তাদের কারো কনফিডেন্স নাই, সেই জায়গা থেকে কিন্তু সবসময় পুলিশের বিরুদ্ধে একটা গাফলতির একটা এই বিচার প্রক্রিয়ার মধ্যে প্রথমে আসে যে পুলিশের বিরুদ্ধে গাফলতি, যেমন আয়ও বলা হয় যে আইনের হাত অনেক লম্বা, তাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আয়োকে আসলে তার সুরুথাল রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট এগুলো ঠিক মতো করে। আপাদের সঙ্গে আমরা মাঠ পর্যায়ে অনেক সময় কাজ করছি, তখন আমরা দেখেছি যে একটা অভিযোগের বড় অংশ পুলিশের উপরে আসে। এইটা আসলে কি হয় এই ধরনের বড় ঘটনায়? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল ওয়ানের দর্শক শ্রোতাদের। তো ডেফিনেটলি পুলিশ তো আমাদের সমাজের বা ওই গভর্নমেন্ট মেশিনারিজের বাইরে না, তারা দে আর অলসো পার্ট টু দ্য মেশিনারিজ এবং সিস্টেম। তো যদি আমি এটা বলি, আমি পুলিশকে করছি না, কিন্তু
কোন প্রতিষ্ঠানটা ঠিকমতো কাজ করছে এখন আমাদের বলেন তো? পুলিশের পরে নজরটা পড়ে এই কারণে, যেহেতু তারা এই যে আপনি জুডিশিয়ারি সিস্টেম যে 3টা টায়ার আমরা বলি আর কি বিচারের পর্যন্ত, ইনভেস্টিগেশন, প্রসিকিউশন অ্যান্ড ট্রায়াল, এর মধ্যে পুলিশ ইজ দ্য অনলি ভিজিবল অর্গানাইজেশন, যাকে দেখা যায়, শোনা যায়, বোঝা যায়। এখন রামিসের কথাটা যদি বলি, যেহেতু রামিস আমাদের আজকে সাবজেক্ট ম্যাটার, দেখেন পুলিশের যে কোনো রকম গাফিলতি নাই বা ছিল না, বা তাদের যে চেষ্টার কোনো অভাব ছিল না, সেটা মোটামুটি রামিসের ঘটনাতে প্রমাণ হয়েছে, কিন্তু আগেরগুলোতে করে নাই। রামিসেরটাতে কেন করতে পেরেছে তারা? এমন একটা সোশ্যাল বা একটা পিপল পারসেপশন, একটা ভাইব তৈরি হয়েছে যে এইটা যদি তাড়াতাড়ি যদি করতে পারি, এটা করতে গেলে কেউ তাকে ইনফ্লুয়েন্স করবে না। বিকজ এটার মধ্যে আপনি দেখেছেন যে দেশের সর্বোচ্চ মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই গেছে, এবং এখানকার মানুষ এত বেশি সোচ্চার ছিল যে ও কনফিডেন্ট, পুলিশ কনফিডেন্ট হয়ে গেছে না, এটা যদি আমি প্রপারলি কাজ করি তাহলে আমার কোনো অসুবিধা হবে না। তো অন্যান্য ক্ষেত্রে কি তাই হয়? তা তো হয় না, এটা তো বাস্তবতা হলো, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর দ্বিতীয়ত হলো যে তারপর আমি পুলিশকে করছি না, মানে আপনি কী বলবো, ফেভার করছি না, বা তাকে আমরা ডেফিনেটলি তাদের অনেক আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এবং ত্রুটি বিচ্যুতির পিছনে অনেক কারণও আছে। সে কারণগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা কারণগুলো জানতে চাই। আসলে কারণগুলো হলো যে ধরেন একটা মেয়ে রেপ হলো, কথার কথা বলছি, এটা গ্রাম অঞ্চলে রেপ হলো, সেই মেয়েটাকে নিয়ে হাসপাতাল পর্যন্ত আসতে যদি বেঁচে থাকে, বা সে যদি মারাও, তাকে যদি হত্যাও করা হয়, তার পোস্টমর্টমের জন্য যেভাবে তাকে পর্যন্ত আনতে হবে, আপনার জেলা সদর পর্যন্ত আনতে হবে, তার আনার জন্য যে সমস্ত প্রসিডিউর, এটার জন্য কিন্তু আলাদাভাবে পুলিশকে কোনো কিছু এটা দেওয়া হয়, যে সামান্য কিছু টাকা দেওয়া হয়, সেই টাকাটাও উত্তোলনের যে প্রক্রিয়া, ওইটা সাধারণত ওরা করতে চায় না। তাই কী করতে হয়, ওই লাশটা তোলা থেকে শুরু করে হাসপাতালে আনা পর্যন্ত ওই যিনি বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ভিকটিম তার আত্মীয় স্বজন অথবা তার বন্ধু বান্ধবদের কাছে বলতে হয় যে ভাই রিক্সা ভাড়া দাও, ভ্যান ভাড়া দাও, ইত্যাদিতে এগুলো করতে হয়। এরপরে আপনি ডাক্তার যখন আপনি নিয়ে আসবেন পোস্টমর্টমের জন্য, যে আমাদের পোস্টমর্টম করতে যদি শুধু খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক হয়, হয়তো তাড়াতাড়ি হয়। আর যদি না হয়, সাধারণত এই ধরনের মেয়েরা যেগুলো, শিশুরা ভিকটিম হয়, এরা তো খুব অপ্রেসড ফ্যামিলি বা খুব সাধারণ ফ্যামিলি থেকে আসে, কাজে ওদের পক্ষে বলার মতো লোক বা তাদের পক্ষে তদবির করার মতো বা একটা সুপারিশ করার মতো লোক আমাদের সোসাইটিতে খুব কম পক্ষে করেও না, পড়ে থাকে ওইভাবে। এইটা গেলো একটা সাইড। তারপরে যা হোক, তদন্ত যেভাবেই হোক ভাঙাচুরাভাবে করে, তদন্তের ক্ষেত্রে কিন্তু আমাদের পান্না সাহেব আছেন, উনি আরও ভালো বলতে পারবেন। এই যে প্রসিকিউশন যেটা আর কি, তদন্ত তো করে হলো কোর্টের পক্ষে, আদালতের পক্ষে, কিন্তু পুলিশ তদন্ত করে আর কি। তদন্ত করে রিপোর্ট দেয়, কোর্টে যখন চার্জশিট দেয়, তখন পুরো দায়িত্বটা চলে আসে প্রসিকিউটরদের উপরে। এরপরে প্রসিকিউশন যেভাবে তাদেরকে কোন সাক্ষী কীভাবে কোর্টে কীভাবে প্রডিউস করতে হবে, কী করতে হবে, পুরো দায়িত্ব প্রসিকিউশনের। এরপর আসে ট্রায়ালের পর্যায়ে, অর্থাৎ যখনই চার্জশিট অ্যাকসেপ্টেড হয়ে যায়, তখন কিন্তু পুলিশের তদন্তকারী কর্মকর্তারা আর কোনো কিছু আর তেমন কিছু থাকে না। কিন্তু প্রসিকিউশনে যারা থাকেন, পিপি, এপিপি বা অন্যান্য যারা সরকার পক্ষে, প্রথম কথা হলো যে এদের অ্যাকাউন্টেবিলিটি আমি দেখি না 21 বছরে। কেন? সরকার পরিবর্তনের সাথে সাথে এরা পরিবর্তন হয়ে যায়। মাঝে আমি যখন চাকরিতে ছিলাম, তখন একটা কথা হয়েছে যে প্রসিকিউশন একটা ক্যাডার করা হোক, অথবা প্রসিকিউশন পাবলিক সার্ভিস করা হোক, যাতে করে এটা কন্টিনিউয়াসলি করে। এখন ধরেন গত 17 বছরে যে সমস্ত কাজগুলো হয়েছে, কথার কথা বলছি আর কি, ওই সময় যারা পাবলিক প্রসিকিউশন ছিল, তারা কিন্তু এখন নাই। ওই সময় যে অ্যানোমালিগুলো হয়েছে, রাজনৈতিক নিয়োগ, যেগুলো হয়েছে, তাদের জবাবদিহি করতে হচ্ছে না এখন। আবার আদালতে যিনি বিচারক থাকেন, তিনি তো খুবই কনফাইন্ড থাকেন, বা তাকে মানুষ খুব কম চেনে, এবং তাকে দেখা যায়। তাহলে চেনে কাকে? পুলিশকে। তাহলে আপনি বলবেন যে 2016 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল, খুব সেন্সিটিভ, পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই, বা বিচার হয় না। বিচার না হওয়া মানেই হলো এটা দোষটা হলো আমরা যেহেতু পুলিশকে ভিজিবল পাই, এবং ও যেহেতু 35 বছর, 34 বছর, 40 বছর চাকরিতে থাকে, ওকে আমি যেখানে থাকি যেখানে ধরতে পারি, বলতে পারি, এই জন্য প্রবলেমটা আসে। তো এখন এই যে রামিসার ঘটনা যেটা বলতেছি আমি, যে রামিসা তো যে কোনোভাবে হোক আল্লাহর হয়তো পুলিশের উপর একটু সদয় হয়েছে, 24 ঘন্টার মধ্যেই। আমাদের আইনে কিন্তু বলা আছে, আমাদের পান্না ভাই সাহেব বলতে বলবেন, আমাকে সেকেন্ড করবেন নিশ্চয়ই, বলা আছে 169 CRPC-তে, যদি 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করা না যায়, তাহলে আসামিকে কোর্টে প্রডিউস করে রিমান্ডে আনুক বা যাই করে জামিনের জন্য বলতে হবে। তার মানে প্রকারান্তরে কিন্তু আইনে বলেই দিয়েছে, আমরা যতই সমালোচনা করি ব্রিটিশ আইনের, সেই 1898 সালে যখন আইন করেছে, তখনই কিন্তু তারা বলে দিয়েছে যে তদন্ত 24 ঘন্টার মধ্যে করা সম্ভব। তো এই ক্ষেত্রে আসামি ধরা পড়েছে, আসামি কোর্টে স্বীকারোক্তি করেছে, তাহলে একে 24 ঘন্টা না হলে 7 দিনের মধ্যে বিচার করতে আমার অসুবিধা হতো, আমি তো কোথাও দেখি না। কোর্টে প্রডিউস করছে, এখন পুলিশ চার্জশিট দিয়ে দিবে, চার্জশিট দিলে পরে তার পরদিনই চার্জ ফ্রেম হবে, তারপরে 2 দিন ট্রায়াল হবে, এবং সাক্ষ্য আইনে এটাও বলা আছে যে একটা মামলা প্রমাণের জন্য আপনার 10 জন, 15 জন, 20 জন সাক্ষী লাগবে না। মানে জেনুইন উইটনেস ইজ গুড এনাফ টু কোনো আসামিকে কনভিকশন দেওয়ার জন্য। তো এই যে পুরো সিস্টেমগুলো আছে, সিস্টেমগুলো তো আমরা আর কাউকে দেখি না। পুলিশ, প্রসিকিউশন অ্যান্ড ট্রায়াল কোর্ট, আমরা যেহেতু দেখি পুলিশকে সব দোষটা সে পুলিশের উপরে। ইয়েস, পুলিশেরও অনেক গাফিলতি আছে,
তো কিন্তু এটা আমরা পুরো তাহলে সিস্টেমটাকে ঠিক করতে হবে। জেডা খান পান্নার কাছে আমরা যেতে চাচ্ছি, উনি অনেক সিনিয়র আইনজীবী এবং এই ব্যাপারে ওনার অনেক অভিজ্ঞতা। জেডাই খান পান্না, এই যে সারা দেশের আপনি দেখছেন সবসময় আমাদের, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? শুনছেন? আরেকবার রিপিট করেন। আমাদের এই যে রামিসা সহ যে শিশু হত্যার ঘটনা, নির্যাতন, ধর্ষণের ঘটনা, এই যে মামলার মানুষের আস্থা নেই কোর্টের উপরে, আমরা এক পক্ষ আরেক পক্ষ দোষারোপ করছি, পুলিশের গাফলতি, অনেক সময় বলছে বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা, সব মিলিয়ে মানুষের আস্থা নেই। আমরা চট্টগ্রামের ঘটনায় দেখলাম যে পুলিশের উপর মানুষ চড়াও হয়েছে, তারা নিজের হাতে আইনটাকে তুলে নিতে চাচ্ছে। এই জায়গাটাতে আসলে আপনার অভিজ্ঞতা কি? আপনি তো অনেক সিনিয়র, অনেক মামলা দেখেছেন, লড়েছেন। কোথায় আসলে জুডিশিয়ারি, আমাদের কোর্টের কোন জায়গাটাতে এই দীর্ঘসূত্রিতা বেশি থাকে, কেন থাকে? কেন আমি বলতে পারবো না, আপনার কাছে আমি উল্টো প্রশ্ন করি, বিচার বিভাগের প্রতি কি আপনার আস্থা আছে? দুটো আমরা তো মানুষের প্রতিনিধিত্ব করি, আমাদের আস্থা নেই। তবে আপনাকে জি যে কিছু বলছেন, আমরা আমাদের পেশাগত জায়গা থেকে অন্যদের মতামতটা আসলে তুলে ধরি, বিচার নিরপেক্ষ বিভাগ, জায়গা আমি থেকে। একজন আইনজীবী হিসেবে বলতেছি, জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে বলছি, জি। স্বীকার পাচ্ছি, এটা স্বীকৃত স্বীকারোক্তি। সেটা হলো বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা নাই। এখানে না গেলে পরে মানুষ অসহায়ের মতো যায়, একান্ত না ঠেকলে পরে কেউ বিচারের দ্বারস্থ হয় না, অসহায় ব্যক্তিরা বিচারের দ্বারস্থ হয়। আজকে আমরা রামিসাকে নিয়ে কান্নাকাটি করতেছি, কিন্তু গত 5 মাসে 7 জন কিল্ড হয়েছে, রেপড হয়েছে। 118 চিলড্রেন রেপড, 17 কিল্ড ইন 5 months। কই, আমরা তো সেখানে চিল্লাচিল্লি করি নাই। কেন করি নাই? কারণ ওইটা সেন্সেশন ক্রিয়েট করতে পারে নাই। এইটা ঢাকা শহরের ভেতরে ছিল। এবং দেখেন আপনি, বন্ধের মধ্যেও আইনমন্ত্রী কিন্তু নির্দেশ দিছে রোববারের মধ্যে চার্জশিট দিতে হবে। একজন সাবেক পুলিশ কর্মকর্তা আছেন, সম্ভবত সাবেক, তো তিনি বলতে পারবেন যে 3 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে চার্জশিট দিলে পরে সেটা কতটুকু শক্তিশালী চার্জশিট হবে। 164 দিতে পারে এবং সেইটা আবার রিট্রাক্ট করতে পারে। আমি ঘটনাক্রমে একটা ঘটনা বলি। রেইনট্রি হোটেলে, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, বনানীর মনে আছে, জি জি। হোটেলে 3টি মেয়ে রেপড হয়েছিল। তারা যখন পুলিশ রিপোর্টের পাওয়ার পরও যখন আদালতের দ্বারস্থ হয়, আদালত প্রকাশ্যে বলে, যদিও অর্ডারে এটা আনে নাই, কিন্তু প্রকাশ্যে বলেছিল যে 3 দিন পরে গেলে পরে রেপ ভিকটিমের এটা নিবে না, অভিযোগগুলো নিবে না। তো এইটা সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত। এবং এগুলো আমরা সাথে সাথে কিন্তু তখন করোনাকালীন সময় সাথে সাথে কিন্তু আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হলাম এবং জানালাম যে এইটা ওপেন কোর্টে তিনি বলতে পারেন কিনা। একটা ডিবেটের সৃষ্টি হলো। আরেকটা হলো যে ভারতে একটা, আমাদের এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো যে এক এক থানার এক একটা জুরিসডিকশন। এটা তো সাধারণ পাবলিক বোঝে না যে কার কতটুকু জুরিসডিকশন। ভারতে কিন্তু একটা সিস্টেম আছে, ভিকটিম, এবং আমাদেরও একটা আদেশ আছে বিচারপতি ফারাহ মাহবুবের, যে কোনো জায়গায় হোক ভিকটিম যদি যে কোনো থানায় জানাক, সে কনসার্ন থানা সেইটা নিয়ে যে প্লেস অফ অকারেন্সের যে থানা সেখানে জানাবে। কারণ সাধারণ পাবলিক তো বোঝে না যে কলাবাগান থানা আর ধানমন্ডি থানা আর তেজগাঁ থানার ডিমার্কেশনটা কোথায়, এটা কেউ বোঝেও না। আমিও আইনজীবী হিসেবে আমি কিন্তু এখনো ঢাকা শহরের ডিমার্কেশনটা থানা ওয়াইজ বুঝতে পারতেছি না। তো এই প্রবলেম গুলো এবং বিষয়ে আসা, এটা দাঁড়ায় কিন্তু সাক্ষীর উপরে। এইখানে রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক। 3 দিনের ভেতরে চার্জশিট দিবে, 6 দিনের ভেতরে বোধহয় 1 মাসের ভেতরে এটার সাজা টাজা যাই হোক হয়ে যাবে। আমার ধারণা দ্রুত বিচার আদালতে যদি হয়, তাহলে সমস্ত ধর্ষণের মামলা কিন্তু দ্রুত বিচার আদালতে হওয়া উচিত।
একটি বিশেষ করে হওয়া, এটা আইনের ব্যত্যয়, ন্যায় বিচারের পরিপন্থী এবং সব মায়ের সন্তানেরই এ ব্যাপারে একইভাবে যাতে অন্তর্ভুক্ত করা হয়। তা নইলে পরে এমনিও মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা নাই। দুদিন আগে দেখছেন যে একজন জেলা ঢাকা বারের এক সদস্য, সে সুপ্রিম কোর্টের সদস্য বলে পরিচয় দিচ্ছেন। পরিচয় দিলে যে এটা হবে তা না, 5 কোটি টাকা সে আদায় করে নিচ্ছেন এক ক্লায়েন্টের কাছ থেকে। তো আমি তো জীবনে চিন্তাও করতে পারি না যে 5 কোটি ভালো 5 লাখ চাবো কিনা। একজন এরাও কি রকমের আপনি খেয়াল করে দেখেন, 5 কোটি টাকা কিন্তু দিয়ে দিছে। তো সেই ধরনের অবস্থা কিন্তু বাংলাদেশে আছে। এবং ওই মানে জুডিশিয়ারির অবস্থা যে খুব ভালো জায়গায় আমরা আছি তা না, আমরা বলবো যে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা আছি। আমি একটু ছোট করে আপনাকে নোট দিই। আজ একজন চট্টগ্রাম সিএমএম কোর্টের বিচারক মনিরুল ইসলাম সরকার ফেসবুকে লিখেছেন, বিচার বিভাগকে পরিকল্পনাহীন অবৈজ্ঞানিক উপায়ে এতিম সন্তানের মতো ফেলে রাখা হয়েছে। উনি বলেছেন যে চট্টগ্রাম সিএমএম কোর্টে 70,000 মামলার জন্য মাত্র 8 জন বিচারক আছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? এখন আবার সিএমএম কোর্টের একজন বিচারক লিখেছেন যে সিএমএম কোর্টের চট্টগ্রাম একটা মেগা সিটির মতো জায়গায় 70,000 মামলা ওনাদের আছে, সেটার জন্য ওনারা মাত্র 8 জন বিচারক আছেন। উনি বলেছেন যে বিচার বিভাগকে একটা পরিকল্পনাহীন অবৈজ্ঞানিক উপায়ে এতিম সন্তানের মতো ফেলে রাখা হয়েছে। উনি বলেছেন যে উনি এক মাসে এপ্রিল মাসে 87টা মামলার রায় তাকে লিখতে হয়েছে। উনি বলেছেন যে আমাদেরকে তো আপনারা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, তো তার সে অসহায়তার জায়গা থেকে উনি লিখেছেন এই বিষয়টা। তো এটা তো সবাই আমরা জানি, আপনারা তো জানেন যারা কোর্টের সঙ্গে সম্পৃক্ত। এই ব্যাপারগুলো কি সমাধান, আপনি কি মনে করেন যে কিভাবে এই সমাধানগুলো আসলে আসা উচিত, বা এত বছর পরে কেন হলো না? আমি টোটালি কথাগুলো শুনতে পারি না, ভেঙে ভেঙে আসছে। তারপর আমি অ্যাজিউম করতে পারছি যে চট্টগ্রামের কোনো একটা বিষয় নিয়ে আপনি বলছেন। তো চট্টগ্রামে ধর্ষণের আরো একটি বিষয় আছে যেটা দেখলাম আমি সোশ্যাল মিডিয়ায়। চট্টগ্রামে আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন? নিজে খুব অসুস্থ তো, তো তারপরও আসতে হয়েছে। আমি সিম্পল একটা কথা বলি, দেশে আইনের শাসন কিন্তু পুলিশের উপর নির্ভর করে না। পুলিশ শান্তি শৃঙ্খলার জন্য আছে। আইনের শাসন কিন্তু র্যাব দিয়ে নির্ভর করে না। আইনের শাসন কিন্তু আর্মি দিয়ে বা আনসার দিয়ে বিডিআর দিয়ে হবে না। আইনের শাসন এস্টাবলিশ করতে হলে পরে শাসনতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, এগুলো সাধারণত আমরা জানি যে উচ্চ আদালতের মাধ্যমে নির্ধারিত হয়। এখন যেটা আমরা দেখছি যে সরকার পতনের সাথে সাথে বা সরকার পরিবর্তনের সাথে সাথে আদালতগুলোরও মত এটা পরিবর্তিত হয়। একই ব্যক্তি আছেন কিন্তু তিনি পরিবর্তিত হলেন। পরিবর্তিত আবহাওয়ায় বিচারপতি বা বিচার ব্যবস্থা যদি পরিবর্তিত হয় তাহলে তো আর নাই, উপায় নাই। আজকে যিনি বিএনপির সময় সার্ভিস দিচ্ছেন, এই পুলিশ অফিসার সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলছি না, আমি বলছি যে সামগ্রিকভাবে আওয়ামী লীগ আসলে পরে এদের উপর আর একটা টর্চার হইতে পারে। এটা তো ঠিক না, ন্যায়ের পরিপন্থী। তা আমরা ন্যায় যদি চাই তাহলে সার্বিকভাবে, আর তা না হলে পরে এটা কারো দ্বারা যত তড়িৎ সেই করেন, আপনি ফাঁসি দিয়ে দিতে পারেন ওই রামিসার ধর্ষণ হত্যার জন্য যে দায়ী। আমরা আপনার কাছে আবারও ফিরবো, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, আপনার কাছে আবার আমরা ফিরবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমরা ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আইনজীবী ও মানবাধিকার কর্মী জেড আই খান পান্নার সঙ্গে। আবারও যাচ্ছি জেড আই খান পান্না, আপনি বলছিলেন যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন হয় আইনজীবী এবং সব সিস্টেমে, এতে করে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, তাই তো? জি,
রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে যে এই যে আইনজীবী থেকে শুরু করে সব সিস্টেমে পরিবর্তন হয়, এইটার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। আপনি বলছিলেন, আমাদের সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলেন, তো আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? যে কিছু কিছু শুনতে পাচ্ছি। আমাদের তো আদালতে অবকাঠামো থেকে শুরু করে বিচারক সংকট প্রচন্ড রকম আমাদের এখানে। আপনাকে বলছিলাম যে সিএমএম কোর্টের কথা চিটাগাঙ্গে, সেখানে 70,000 মামলা চালান মাত্র 8 জন বিচারক। এই জায়গাটাতে কি পরিবর্তন আপনারা আশা করেন, বা কেন পরিবর্তন হলো না? কোথায় 70,000 মতো? সিএমএম কোর্ট, চট্টগ্রাম সিএমএম কোর্টের একজন বিচারক লিখেছেন যে 70,000 মামলা ওনারা 8 জন বিচারক দেখছেন। বিচারক 8 জন বিচারক, 70,000 মামলা তাদের অধীনে। এরকম বেশিরভাগ কোর্টেরই তো এই অবস্থা। ঠিক মতো শুনতে পাচ্ছেন না আপনি আমাদেরকে? শুনতে পাচ্ছেন? ঠিক বুঝতে পারছি না আপনার কথাটা। উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আপনি অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে সময় দিয়েছেন। আমরা আবারও ফিরবো আপনার কাছে। যেটা বলছিলেন, আমরা আপনার কাছে শুনি যে আপনারা তো অনেক মামলাতে সরাসরি যান, রামিসার ঘটনাতে সরাসরি গেছেন। এই যে প্রভাব বা রাজনৈতিক প্রভাব বা যেটা বললেন যারা এখানে পান না, আপনার সরাসরি আসলে কি পান? এই বড় বড় ঘটনাগুলোতে আপনারা দেখেছেন, মামলা লড়ছেন বা যান সরাসরি, সেখানে আপনারা কি পান, কি দেখতে পান? সেখানে যেটা আমরা পাই যে কিছু কিছু মামলার ক্ষেত্রে অনেক প্রভাবশালীদের অনেক হস্তক্ষেপ থাকে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। প্রভাবশালীদের, যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাদের একটা কিন্তু বড় রকমের প্রভাব থাকে সেইটা। আর যদি সেই পরিবারটা হয় অর্থনৈতিকভাবে অসচ্ছল, তো আমাদের সিস্টেম তো জানেন যে সিস্টেমটা হচ্ছে যে আপনি বাড়ির থেকে শুরু করে পুলিশ স্টেশন, তারপরে হচ্ছে সেই ডাক্তার, এই পরীক্ষা নিরীক্ষা, তদন্ত, সমস্ত কিছু শেষ করে কোর্ট পর্যন্ত যেতে যেতে কিন্তু একটা লম্বা একটা, এবং এই পরীক্ষা নিরীক্ষা তো ট্যাবু কাজ করে, বা একটা আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি। অবশ্যই কাজ করে, কারণ পরিবার থেকে যখন যায় তখনই কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা আসে। মামলায় মানে এই কথাটা প্রকাশ করবে কিনা, সেখানে কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা। প্রকাশ যদি করেও থাকে, দেন পুলিশ স্টেশন পর্যন্ত যেতে যেতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। পুলিশ স্টেশনে গিয়েও, যেটা ভাই বলতেছিলেন যে সব ব্লেম পুলিশের উপর দেওয়া যায় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সংবেদনশীলতার অভাব থাকে অনেক সময়। এটা ব্যক্তি বিশেষের উপরও নির্ভর করে যে যে মামলাটা আমরা নিয়ে যাচ্ছি, একজন সংবেদনশীল পুলিশ অফিসার তিনি হয়তো মামলাটা যেভাবে নিচ্ছেন, কিন্তু যার সেই সংবেদনশীলতা নাই, তিনি কিন্তু একভাবে যতটুকু দ্রুততার সঙ্গে, বেশিরভাগ ক্ষেত্রেই সংবেদনশীলতা থাকে না পুলিশ। আপনাদের যে অভিযোগ আমরা পাই সবসময়, একটা যে সিস্টেমটাই এরকম, এটা মানুষ তো আসলে সিস্টেম তো মানুষকে তৈরি করে, মানুষ সিস্টেম তৈরি করে, কিন্তু আবার সিস্টেমের মধ্যে যদি গড়বড় থাকে, তাহলে কিন্তু মানুষ মানে সংবেদনশীল হওয়ার মতো যে একটা পরিবেশ পরিস্থিতি, সেটাও কিন্তু সবসময় থাকে না। এটা খুবই পারস্পরিক একটা বিষয়। কাজেই এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার কোথাও যদি একটুখানি ঘাটতি থাকে আর কি, তাহলে কিন্তু ওই যে আলটিমেট রেজাল্টটা কিন্তু পাওয়া যায় না। যে কারণে দেখা যাচ্ছে, এটা পুলিশের রিপোর্টেই অথবা বিবিএসও এই রিপোর্টটা দিয়েছে যে যতগুলো ধর্ষণের মামলা হয়েছে তার মধ্যে মাত্র 3% মামলার রায় হয়েছে, মাত্র 3%। তো এটা তো একটা ভয়াবহ ব্যাপার যে এত মামলা হচ্ছে, কিন্তু এটা রায় পর্যন্ত কিন্তু যেতে পারছে না। সেখানে অনেকগুলো জায়গায় কিন্তু ফাঁকফোকরগুলো রয়ে গেছে। সেইখানে আপনি যদি বলেন পরিবারের অসহযোগিতা থাকে, সমাজের অসহযোগিতা থাকে, ভিকটিম ব্লেমিং এর মতো একটা বিষয় থাকে যে আদৌ ওই পর্যন্ত যাবে কিনা, অনেক বড় একটা বিষয় ভিকটিম ব্লেমিং। তারপরে হচ্ছে যে আবার পুলিশের ক্ষেত্রেও তাদের স্ট্রাকচারাল কিছু সীমাবদ্ধতা আছে। ভাই যেটা বলেছেন যে লোকবলের অভাব, স্ট্রাকচারাল কিছু। আপনারা লিগ্যাল কি সাপোর্ট দেন? ধরেন আসিয়াকে বা রামিসাদেরকে কি ধরনের লিগ্যাল সাপোর্ট আপনারা দেন? রামিসার ঘটনাটা কিন্তু অন্যরকম ঘটে গেছে আর কি। অথবা আসিয়ার সময় যেটা আমরা করেছি যে ও ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা মেডিকেলে গেছি। কিন্তু সবচেয়ে যেটা কষ্টের ব্যাপার সেটা হচ্ছে যে আসিয়ার মা তখন আমাদেরকে বলেছে যে আমি চাই আমার মেয়েটা মরে যাক। একজন মা কতটুকু
কি পরিস্থিতির মধ্যে গেলে পরে বলে যে আমার মেয়েটা মরে যাক, তার মানে হচ্ছে যে এই মেয়েটা যদি বেঁচে যায় তাহলে এই মেয়েটা তাদের পরিবারের জন্য একটা অনেক বড় বার্ডেন হবে, এবং আদৌ সে শারীরিকভাবে বেঁচে থাকলেও আসলে সে বেঁচে থাকতে পারবে না, এবং তার সঙ্গে সঙ্গে সেই পরিবারটাও আসলে বাঁচতে পারবে না। আমরা সেখানে মেডিকেল সাপোর্টটা দিয়েছি, কিন্তু মামলা পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু আসিয়া মরে গেল, আসিয়া তো বাঁচে নাই। তারপরে এরকম আমরা যেটা করি, আমরা কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচে যাই। একজন কিন্তু সেই ওর রেপিস্টের তো এখনো সাজা কার্যকর হয় না, কার্যকর সেটার হয়নি। ফলো আপ ব্যাপারে কি এখন করেন? আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা তো জানিনি যে একটা মানবাধিকার সংগঠন, বিশেষ করে নারীর মানবাধিকার নিয়ে কাজ করি। আমরা তো আসলে প্রেশার গ্রুপ হিসাবে, অ্যাডভোকেসি গ্রুপ হিসাবে কিন্তু কাজ করি। আমরা প্রেশার দিতে পারি, আমরা রাজপথে দাঁড়াতে পারি, আমরা একটা মানববন্ধন করতে পারি, আমরা একটা বিক্ষোভ মিছিল করতে পারি, আমরা দাবি জানাতে পারি, প্রপার দাবি জানাতে পারি, কিন্তু আমরা তো করে ফেলতে পারি না। আমরা এই বিষয়টা নিয়ে আবারও জেরা খান পানার কাছে যাব। এবার কি আপনাদেরকে শুনতে পাচ্ছেন? পারছি। এই যে আপা যেটা বলেন মহিলা পরিষদের কাজ, এটার বাইরে ওনারা কিছু করতে পারে না। যে ক্ষেত্রে আমরা আসিয়া মামলাটা সাজা হয়েছে, সাজা কার্যকর হয়নি, এই ক্ষেত্রে আসলে কোর্টের প্রসিডিউর কি থাকে, কি করতে পারে? কোর্টে কি আবারও পরবর্তী কোনো কিছু নিয়ে যাওয়া যায়, এই মামলাটা নিয়ে এগিয়ে নেওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায় আদালতের কাছে, আবারও যাওয়া যায়, কিন্তু এটা নতুন কিছু না। আপনার মৃত্যুদণ্ড আদেশ হয়েছে, রিভিউতে গিয়েও সেটা বহাল রয়েছে, তারপর 17 বছর পরে তিনি পার্লামেন্টের সদস্য হয়েছে। সেই এক্সাম্পল তো আমাদের সামনেই আছে না? আছে। 17 বছর সাজা খাটার পরে মৃত্যুদণ্ডের আসামি তিনি রিভিউতে বের হয়ে আসছেন, বেকসুর খালাস হয়ে, তারপরে তিনি পার্লামেন্টের সদস্য হয়েছেন। তো এই এক্সাম্পল তো আমরা ক্রিয়েট করতেছি। এইগুলো কি ভালো এক্সাম্পল না খারাপ এক্সাম্পল, সেটা আপনাদের উপর দায়িত্ব আমি দিয়ে দিলাম। এখান থেকে আমরা একজন সেই রকমের ওই রেপিস্ট, সেও 17 বছর ধরে চট্টগ্রামে আছে, একজন 17 বছর না 18 বছর নির্বিঘ্নে। তো আজকেই দেখতেছিলাম কি একজনে লিখছে যে সরকারি ইসে কেন সে ই করবে, তো কেন করতেছে, কেন? আমারও প্রশ্ন। তো এই যে এই ব্যবস্থাটা তো আমরা একদিনে সৃষ্টি করি না, একদিনে সৃষ্টি হয় নাই, এককভাবে কেউ সৃষ্টি করে নাই। ওই মাঝে যে আপা আছেন উনি বোধহয় আমার পরিচিত এবং মহিলা পরিষদের। জি জি, উনি রেখা সাহা। হ্যাঁ, তো উনি যেটা বলছেন যে আমরা প্রেশার গ্রুপ, আমি একটু লজ্জা পাই, কারণ কিছুদিন আগে যারা মব করছিল আমাদের সাবেক আইন উপদেষ্টা বলেছিলেন এরা মব যারা করে এরা প্রেশার গ্রুপ। তো উনাদের ক্ষমতাও নাই মব করার, আমাদেরও ক্ষমতা নাই মব করার। দ্যাটস ওয়াই আমাদের কথা কারো কানে যায় না। আইনজীবী হিসেবে আপনারা তো যেটুকু আছি সেটুকু ভালোভাবেই আছি। মানুষ ইজ্জত দেয়, কথা শোনে, প্রথম গালিগালাজও করে ফেসবুকে। যেমন একটাই দেখেন আপনি, ঢাকা বার সমিতি নিছে যে এই রেপিস্টের পক্ষে কোনো আসামিদের পক্ষে লড়বেন না তারা। এইটা তো আমি বলবো যে মূলত সেই রেপিস্টের পক্ষে একটা সিদ্ধান্ত হইল। সরকার থেকে তো কাউকে না কাউকে দিতে হবে, তার সেলফ ডিফেন্সের জন্য সরকার পক্ষই একজন আইনজীবী নিয়োগ করবে। এখন এই ইসের পক্ষে তো কোনো ভালো আইনজীবী যাবেন না, এবং না গেলে পরে বাহাসটা যদি না, ডিবেট যদি না হয়, আর্গুমেন্ট যদি প্রপার ওয়েতে না হয়, জাস্টিস বা জাজমেন্টও প্রপার ওয়েতে আসবে না, যেটা হচ্ছে আমাদের দেশে। তার মানে আমি বলতে কষ্ট লাগে যে এই দেশে ডক্টর কামাল হোসেন বা ব্যারিস্টার আমিরুল ইসলাম এরা জন্মগ্রহণ না করে যদি ইন্ডিয়া করতেন, বা পাকিস্তানে, তো আপনারা জানেন কিনা জানি না, পাকিস্তানের সর্বশেষ, ইউনাইটেড পাকিস্তানের সর্বশেষ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, ইয়াংগেস্ট ভাইস চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। এবং বাইরে বাংলাদেশকে আগে চিনত দুইটা লোকের নামে,
একজন বঙ্গবন্ধু আর একজন হলো ডক্টর কামাল হোসেন। এখন আমরা একটু কোর্টের বিষয়গুলোতে থাকি। এই যে রাষ্ট্রপক্ষের তদন্তের গাফলতিরও কিন্তু আমাদের তো সিস্টেমের সমস্যা আছে আমরা জানি, কিন্তু আমাদেরও কিছু লিমিটেশনের জায়গা আছে, বিচারক সংকট আছে। রাষ্ট্রপক্ষের তদন্তের গাফলতির কথা সাইদ খান বলছিলেন যে এইখানে আসলে কি হয়, আপনাদের ওই জায়গাটাতে যে কি হয়, অ্যাটর্নি জেনারেল অফিস বা এই জায়গাগুলোতে আসলে প্রপারলি মামলাটা চলে না। কোর্ট তো আসলে, যদি আপনি বিচারকের কথা বলেন, বিচারক তো আসলে একজন নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকায় থাকেন, তো তাকে তো প্রসিডিংসগুলো ঠিক মতো দিতে হবে। সেইখানটাতে আসলে দুর্বলতা কোথায় সুপ্রিম কোর্টের? ক্লিয়ার বুঝতে পারি। উনি আমাদের আবার শুনতে পাচ্ছেন না, আমরা আবার আপনার কাছে আসবো। সাইদকে উনি বলছিলেন যে সিস্টেমের কথা, আপনিও যেটা বলছিলেন সংকট এবং সিস্টেমের কথা বলছিলেন, আমরা একটু সেই জায়গাটাতে আমি আসলে যেটা বলতে চাই, ইতিমধ্যে পান্না সাহেব এবং আমাদের দিদি রেখা দিদি বলে ফেলছেন, আমার নতুন করে বলার কিছু নাই। কারণ এই কথাগুলি আমি ঘুরিয়ে ফিরিয়ে বলতাম আর কি, আমি রিপিট করতে চাই না। কথা হলো কি, আসলে এটার মূল দায়িত্ব হলো রাষ্ট্রের, যে রাষ্ট্র আপনি রাষ্ট্রকে আপনি কীভাবে চালাবেন, এবং এটা ডিপেন্ড করে রাষ্ট্রের পরিচালকদের উপরে। আমাদের 71 সালে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার আমাদের অনেক পরেও এই আমাদের এশিয়ান কান্ট্রিতেও যারা স্বাধীন হয়েছে তাদের অবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি 80-এর দশকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তখনকার থাইল্যান্ড ব্যাংককের অবস্থায় আপনি এখন যে দেখেন ব্যাংককের অবস্থা কি, মানে রাত দিন পাল্টে। আমরা আসলে এই মামলাগুলোতেই থাকতে চাই, মামলাগুলোতে থাকছে, মানে আমাকে তো এটা তো আপনার সামগ্রিক বিষয়। তো আপনি এখানে অভাব থাকবে, অনটন থাকবে, এখানে ইয়ের মজুরি ঠিকভাবে আপনি কোনো কিছু, আপনি যে 5টা বেসিক নিডস, আপনি যখন এই 5টা বেসিক নিডস যখন আপনি ইনশিওর করতে না পারবে রাষ্ট্র, তখন তো একটা বিভিন্ন সাইড এফেক্ট দেখা দিবে। সেটাই হয়েছে। আপনি যেটা বলতেছেন যে এই যে জনগণ কেন আইন হাতে তুলে নিতে চাচ্ছে, কারণ তারা জানে যে এই আইন দিয়ে বিচার দিয়ে হবে না। আমাদের পান্না সাহেবরা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে। তারপরে আরেকটা হলো যে এখনও বাস্তবতাটা হলো যে ইয়েস, মামলা আইনে বলা আছে যে কোনো কগনিজেবল অফেন্সের খবর নিয়ে গেলে থানার ওসি সেটা মামলা রেকর্ড করতে বাধ্য। হি হ্যাজ নো অপশন আদার দেন টু রেকর্ড দ্য কেস। এটা কি হচ্ছে আমাদের দেশে? হয় না। কেন হয় না? এবং না হওয়ার কারণে কি কোনো ব্যবস্থা হচ্ছে? সেটা হয় নাই। ব্যবস্থা নিবে কি? ব্যবস্থা নিবে রাষ্ট্র বা রাষ্ট্র যারা পরিচালক তারা। তো কাজেই আমাদের সবচেয়ে হলো যে, আর এরপরে দেখেন অনেকে আমরা বলি ব্রিটিশ আইন দিয়ে পুলিশ চলে, এটা চলবে না। আমি অনেককে জিজ্ঞেস করেছি যে আপনারা যে বলছেন কোন সেকশন, কোন আইনের কোন ধারাটা আপনি বলতেছেন যেটা ব্রিটিশ আইন, এটাতে আমাদের দেশে চলবে, আপনি বলেন তো এইটা না হয়ে এরকম হওয়া উচিত ছিল। আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি ক্যাটাগরিক্যালি, বিকজ আমাদের দেশে ব্রিটিশ আসার পরে 104 বছর পরে ওরা সেই আইনগুলো করেছে। পুলিশ আইন, তারপরে আরও পরে করেছে 1898 সালের আপনার সিআরপিসি, 1872 সালে সাক্ষ্য আইন, এগুলো সব তারা 100-150 বছর আমাদের দেশে স্টাডি করেছে, এবং তারা ছিল পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত এবং সচেতন জাতি। সেটা করে যে আইনটা করেছে, আমি তো মনে করি যে 2-1টা, মানে আপনি 100টার মধ্যে হয়তো 4টা-5টা আপনি পাবেন, আর 95টা আমার জন্য অ্যাপ্লিকেবল। সেই আইনটা প্রয়োগ করতে পারছি না। পুলিশের সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি যে, আমিও দেখছি এবং এখনও দেখছি কিছু পোশাক পরিবর্তন, এর মধ্যে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, ইত্যাদি থাকে, যার জন্য পোশাক পরিবর্তন নিয়ে আমি যতবার দেখলাম, আরে ভাই পোশাক পরিবর্তন করে কি হবে? আপনি পুলিশ প্রশাসনের জন্য পর্যন্ত কোনো কিছু আমার নেওয়া হয়েছে, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওই সময়টুকু যদি বাদ দেই, এছাড়া গতানুগতিকভাবে। তাই আমি সেদিনকে দেখলাম আমাদের নতুন পুলিশ কমিশনার বলেছে যে অপরাধী যেই হোক, যে দলেরই হোক না কেন, আমরা এটা আমি আমার চাকরি জীবনে 88 সাল থেকে শুনে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারি না। আপনারা একটা রিসার্চ করছেন সম্ভবত শিশু ধর্ষণ আর হত্যা নিয়ে, এটা কেন কমছে না? না, আমরা একটা যেটা গবেষণা করছি, চলছে আমাদের গবেষণাটা, এখনো শেষ হয়নি। সেটা হচ্ছে যে শুধুমাত্র শিশু ধর্ষণ না, ধর্ষণের যে মামলাগুলো, সেই মামলাগুলোর দীর্ঘসূত্রিতার কারণ কি, সব মামলা সেটা আমরা স্পেসিফিক্যালি আমরা ধর্ষণটাকেই ফোকাস করে করছি, এবং সারা দেশে করছি। আমরা 8টা ডিভিশনে আমরা অনেকগুলো জেলায় যাচ্ছি, এটা এখনো শেষ হয়নি। আশা করছি যে এই গবেষণার রিপোর্টটা আমরা অক্টোবর-নভেম্বরের মধ্যে পাবলিশ করব। সেখানে আমরা আইনজীবীদের কাছে যাচ্ছি, পাবলিক প্রসিকিউটরদের কাছে যাচ্ছি, বিচারপতিদের কাছে যাচ্ছি, পুলিশ ডিপার্টমেন্টে যারা তাদের কাছে আমরা যাচ্ছি, তারপরে ফরেন্সিকে যারা আছেন তাদের কাছে যাচ্ছি। তথ্য নিতে নাকি? না, এটা হচ্ছে যে আমরা যে মামলাগুলো চলছে, চলমান মামলা, সেই মামলাগুলো কেন এখনো পর্যন্ত এগুলো রায়ের পর্যায়ে যাচ্ছে না, কেন যাচ্ছে না এখনো, সেইখানে কিন্তু আমরা যারা ভিকটিম, ধর্ষণের শিকার, তাদের কাছেও কিন্তু আমরা যাচ্ছি। তারা কি প্রবলেমগুলো ফেস করছে, তারা মামলা পর্যন্ত যেতে গিয়ে তারা কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করছে, এবং পুলিশ ডিপার্টমেন্টের যারা, তাদের কাছেও যে তারা কোনো চ্যালেঞ্জ ফেস করছে কিনা। এটা অনেক বড় গবেষণা কিন্তু এটা, এবং আমরা আশা করছি যে এই গবেষণার যে ফাইন্ডিংসগুলো আমরা পাবো, আমরা তো গবেষণাটা করছি আসলে কিছু এভিডেন্স ক্রিয়েট করার জন্য,
যে এটা কিন্তু বাস্তবতা, এবং এটাকে নিয়ে আমরা মুভমেন্টে যাব, আমরা এটাকে নিয়েই গভর্নমেন্টের কাছে যাব, অ্যাডভোকেসি করব, লবি করব, আমাদের সুপারিশগুলো আমরা দিব। আশা করছি এটার মধ্য দিয়ে আমরা বেশ কিছু, যেগুলো ধরেন আমরা এমনিতে জানি, সাধারণভাবে জানি যে এই কারণে মামলার দীর্ঘসূত্রিতা, কিন্তু আমাকে তো এটা প্রুভ করে দেখাতে হবে, আমার তো এভিডেন্সটা Database লাগবে। করতে হবে, ডাটাবেজ লাগবে, তো সেটা আমরা করছি। আর আপনি যেটা বললেন যে শিশুদের মধ্যে, আমরা এটা শুনবো, একটা আমাদের বিরতিতে নিতে হচ্ছে, তারপরে আমরা এই আপনার এই দ্বিতীয় প্রসঙ্গে আসব। আবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা ছিলাম কেন এই শিশু এবং ধর্ষণ এবং হত্যা বাড়ছে, এই প্রসঙ্গে আপনি কথা বলতে চাচ্ছিলেন। আপনাদের অবজারভেশনটা কি? আমি যেটা বলছিলাম যে শিশু, বিশেষ করে মেয়ে শিশু ধর্ষণের ঘটনাটা বাড়ছে। এখন ছেলে শিশু ধর্ষণ আমরা দেখতে এখন ছেলে পাচ্ছি, শিশু আছে, যেমন বলাৎকার, জি। মাদ্রাসা, এবং যেটা ধর্ষণের সংজ্ঞার মধ্যে কিন্তু এটা ইনক্লুড করা হয়েছে যে বলাৎকারও ধর্ষণের মধ্যেই পড়বে আর কি। মানে ছেলে শিশুরাও আর নিরাপদ না আসলে। ছেলে শিশুরা, সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে বয়সের ব্যাপার একটা আছে, 9 বছরের পরে অথবা 15-16 বছরের একটা মেয়েকে রেপ করা কিছুটা কঠিন কম্পারেটিভলি ওই 6-7-8 বছরের একটা বাচ্চা মেয়েকে। এই কারণে ছোট বাচ্চাদের, হ্যাঁ, এটা বয়সটা একটা ফ্যাক্টর আর কি। আর ওই যে চকলেট দিয়ে নিয়ে যাচ্ছে, নানা প্রলোভন, খেলার কথা বলে নিয়ে যাচ্ছে, সহজে ট্র্যাপে ফেলতে পারে আর কি, সেটা একটা কারণ। তো সেটা অবশ্যই, এইজটা তো অবশ্যই একটা ফ্যাক্টর। আর কষ্টের ব্যাপার, এগুলো খুবই কষ্টের ব্যাপার যে এত কম বয়স। এই যে ছোট বাচ্চাগুলো কিছু অন্তঃসত্ত্বার ঘটনা ঘটেছে, আমরা যেটা দেখলাম যে নেত্রকোনার মদন উপজেলা 11 বছর বয়সের যে ঘটনাটা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। এই বাচ্চাগুলো আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি যে ওরা ওই সোসাইটিতে থাকা বা সেখানে ওই সময়টাতে যে থাকে, এটা ভীষণ ভালনারেবল। সেক্ষেত্রে একটা সময় ছিল যে তাদেরকে সেফ হোমে নিয়ে আসা, সেই জায়গাগুলোতে কি আপনি কমে গেছে বলে মনে করেন? সেফ হোমে আনা, বা আমরা এখন দেখি না কিন্তু এরকম ঘটনাগুলো। আমাদের ধরেন বাংলাদেশ মহিলা পরিষদের কিন্তু একটা আশ্রয় কেন্দ্র আছে, সেখানে কি আছে সাময়িক আশ্রয় কেন্দ্র আছে। একটা সময় কিন্তু বেশ ভিকটিমরা যারা, অবশ্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে যারা পরিবার থেকে একেবারেই সহযোগিতা পাচ্ছে না, এরকম একেবারে হেল্পলেস, তখন হচ্ছে আমরা রোকেয়া সদন নাম আমাদের আশ্রয় কেন্দ্রের, রোকেয়ার নামে, রোকেয়া সদনে আমরা তখন সাময়িক আশ্রয় দিই মামলাটা চলাকালীন সময় পর্যন্ত। আর তারপরে কিন্তু সবচেয়ে হচ্ছে যে মামলা চলাকালীন সময় পর্যন্ত আশ্রয় দিয়েও কিন্তু দেখা যায় যে মামলা তো দীর্ঘদিন ধরে চলছে, কোনোটা 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর, এরকম মেয়েরাও কিন্তু আমাদের রোকেয়া সদনে ছিল। এবং আমরা যেটা করি যে তাদেরকে শুধুমাত্র আশ্রয় দেওয়া না, তাদেরকে তাদের পড়াশোনাটা যেন কন্টিনিউ করতে পারে, এর জন্যই আমি বলছিলাম যে হোলিস্টিক অ্যাপ্রোচে কাজ করতে হবে। একটা মেয়ে যখন ভায়োলেন্সের শিকার হয়, সহিংসতার শিকার হয়, সেটা রেপের শিকার হতে পারে, দলবদ্ধ ধর্ষণের শিকার হতে পারে, হলে পরে সে যখন আমাদের কাছে আসবে তখন তার মানসিক সহযোগিতার প্রয়োজন পড়ে, তার চিকিৎসা সহযোগিতার প্রয়োজন পড়ে, তার আশ্রয়ের প্রয়োজন পড়ে, তার আইনি সহায়তার প্রয়োজন পড়ে, এবং পরবর্তীতে তাকে কিন্তু সমাজের মূল ধারায় নেওয়ার জন্য তাকে কিন্তু তখন তার পাশে গিয়ে দাঁড়াতে হয়, তার এডুকেশনটা যেন সে কন্টিনিউ করতে পারে। এবং পরবর্তীতে আমাদের এখানে এরকম আছে যে আমাদের রোকেয়া সদনের থেকেই কিন্তু ডাক্তারি পাশ করেছে, এবং সেই মেয়ে এখন সুইডেনে গেছে, হায়ার এডুকেশনের জন্য গেছে। আবার আমাদের এখানে থেকেই পাশ করে এখন মিউজিক কলেজে কিন্তু চাকরি করছে, এরকম আছে। তার মানে সফলতার গল্প নিশ্চয় অনেক কম, আমরা যে গল্প কম, কিন্তু আমরা এইখানেও কিন্তু আমরা কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে চাই, যেটা গভর্নমেন্ট ইচ্ছা করলে পারে। এটাই আমি বলছিলাম যে মহিলা অধিদপ্তর তাহলে কি করছে? আমরা যতটুকু জানি মহিলা অধিদপ্তরের একটা লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, সেখানে একটা মাত্র পোস্ট, সেখানেও নাই, মানে কোনো লিগ্যাল কর্মকর্তা এখন নাই, ওই ভ্যাকান্ট ওই পোস্টটা। আমি খুব গতকাল জেনেছি এটা। না, আমাদের আছে যেটা যে ভিকটিম সাপোর্ট সেন্টার আছে না, ভিকটিম সাপোর্ট সেন্টার বিভাগে 8টা আছে, আর রাঙামাটিতে একটা আছে। তো ভিকটিম সাপোর্ট সেন্টারেও যে আশ্রয় দেওয়া হয় সাময়িক, কিন্তু সেটার সময়সীমা এতই কম
যে ওতে ভিক্টিমের কোনো কিছু খুব একটা উপকারে আসে না এটা। এটাও সাইদ খান আপনি বলছিলেন যে এই যে আমাদের অবকাঠামো বা সিস্টেমের যে বিষয়, প্রতিটা ডিপার্টমেন্টে, আপনার পুলিশ ডিপার্টমেন্টে উনি কোর্টেরটা বলছেন, উনি ওনাদের জায়গাটা, মানবাধিকার কর্মী জায়গাটা বলছেন, এই যে পুলিশ ডিপার্টমেন্টের অনেক কিছু তো হলো, সংস্কার হলো, বা এইখানে কি এই আমাদের এই আইন শৃঙ্খলা অবনতি বা এই আমাদের এইসব ঘটনাগুলো, ধর্ষণের ঘটনা থেকে শুরু করে মাদকের বিষয়টা এখানে চলে আসছে, যে মাদকের একটা প্রবণতা অনেক বেড়ে গেছে সমাজে, এইগুলি কন্ট্রোল নাই, এই জায়গাটা থেকে আসলে মানে কি কোন অ্যাপ্রোচে কাজ করবে পুলিশের ভূমিকাটা এখানে? পুলিশের কোনো সংস্কার হয়নি, আমি দেখি নাই। প্রথম কথাটা একদম আউটরাইটলি আমি বলে দিচ্ছি। বরং পুলিশ পারে না দেখে অন্য ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে। মাদকের কথা বলছেন, মাদকের একটা অধিদপ্তর আছে, সেখানে একজন বোধহয় এখন বোধহয় সচিব পদমর্যাদা, ইয়াস, পুলিশ পারে না এই জন্য মাদক বানাতে হয়েছে। বলেন তো, না তাতে কি কোনো উপকৃত হয়েছে? হয় নাই। পুলিশ পারে না দেখে র্যাব তৈরি করা হয়েছিল। র্যাব তৈরি হওয়ার পরে কি আইন শৃঙ্খলা ভালো হয়েছে নাকি মানুষের জন্য ডিভাস্টেশন হয়েছে? তো এই জিনিসগুলো আপনার মানে আমি একজন পুলিশ অফিসার হিসেবে যেটা বলতে চাচ্ছি যে পুলিশের সংস্কার আমি শহীদ জিয়াউর রহমান সাহেবের পরের থেকে আমি আর দেখি নাই। আমি তো তারপর থেকে তো আমি ইউনিভার্সিটির ছাত্র 81 সাল থেকে, এবং আমার পুলিশ অফিসার হওয়াটা আমার খুব ছোটোবেলা থেকে সাথ ছিল দেখে আমি পুলিশকে খুব ফলো করতাম। তো আমি দেখি নাই, আর চাকরিতে এসে তো আমি দেখলাম না। এখন যেগুলো হচ্ছে আমি তো বললামই যে ওইটা এখন যেটা হচ্ছে পোশাকের কিছু পরিবর্তন হচ্ছে আর বুলি পরিবর্তন হচ্ছে। বুলি একই যে আমরা এটা করবো সেটা করবো, কিন্তু আলটিমেটলি কিছু হচ্ছে না। আমি যেটা ব্যাংকের কথা আপনাকে বললাম, কেন আমি 84 সালে যখন প্রথম ব্যাংকক যাই ছাত্র হিসাবে, তখন আমাদেরকে হোটেল থেকে বলা হচ্ছে তোমরা সন্ধ্যার পরে বাইরে যাবা না। কেন? ওখানে গেলে তোমরা ছিনতাইয়ের শিকার হতে পারো, অনেক ধরনের হ্যারাসমেন্ট হতে পারো, বিভিন্ন ইয়ের কথা বলতো। আমি মেয়েদের কথা বলতো, তোমাদেরকে ট্র্যাপে ফেলবে, ইয়ে করবে, নানান ধরনের কথা। আমরা সন্ধ্যার সময় বের হতাম না। সেই আমি যখন 2024 সালে থাইল্যান্ডে গেলাম, এখন ওরা শুধু বলতো তুমি যাওয়ার সময় তোমার পকেটে বা তোমার মানি ব্যাগে একটা কার্ড রাখবা, যাতে করে কোনো কারণে তুমি যদি মিসিং হও বা তোমার মানি ব্যাগ যদি মিসিং হয়ে যায়, যাতে করে কার্ডে তোমার কাছে ফেরত দিয়ে দিতে পারে এবং ফেরত দিয়ে যাবে তোমাকে। কত বছর! তো ওরা যদি ওদের মানসিকতা, কারণ কি অপরাধী যারা অপরাধ করে তারা যদি বুঝে নেয় যে না আমি অপরাধ করলে টুডে আর টুমোরো আমাকে সেই বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমার যথাযথ শাস্তি হবে, ও করবে না। এটা ডেটারেন্ট হিসেবে কাজ করে, মামলা কমে যাবে। আজকে যদি আপনি জবাবদিহিতার জায়গাটা আমাদের এখানে নেই। পূজা, আসিয়া, রামিসা, যদি পূজা আর আসিয়া যদি ঠিকঠাক মতো ইয়েটা ব্যবস্থা হতো, রামিসার ব্যাপারে সাহস পেত না সে। হ্যাঁ, তো কাজে আমাদের দেশে আমেরিকার এবং এই সোহেল রানা সে অনেক আগে থেকে ক্রাইমগুলো করে আসছে, তার এলাকা নাটোরে বলেছে, সবাই বলছে সে অনেক আগে থেকে ক্রাইমগুলো করে আসছে। স্ট্যাটিস্টিক্যালি আমাদের সাথে আমেরিকাতে অনেক হিনিয়াস ক্রাইম হয়। ক্লাসের মধ্যে ঢুকে ছেলেদেরকে গুলি করে মারতেছে, চমক করতেছে। তারপরে ওখানে কিন্তু ওদের জনগণের মধ্যে ফিয়ার অফ ক্রাইম নাই, মানে ক্রাইম ভীতিটা। ক্রাইম সংগঠিত হওয়ার চাইতে ফিয়ার অফ ক্রাইম ভীতিটা কিন্তু অনেক বেশি মারাত্মক। আমাদের দেশে যদি কোনো ঘটনা হয়, মানুষ হার্ডলি বিলিভ করে যে এটার বিচার হবে, বিকজ সেই লোক যদি কিলার বা সেই অপরাধী যদি ইনফ্লুয়েন্সিয়াল হয়, মানুষ মনে, ওই যেমন ধরেন রামিসার ওই যে বলছে, রামিসার বাবা বলছে যে তারপরে চিটংয়ে যে মবটা যেটা হলো, ও সে পুলিশ নিয়ে গেলে কিছু হবে না, তাছাড়া আমাদের কাছে দিয়ে আমরা বিচার করে দিই। এইটা হলো ওই যে আপনার আমাদের বিচার হচ্ছে না। এটাও তো অনেক নেতিবাচক না, আইন নিজে হাতে, তার মানে আপনি কখন এটা কখন বলে মানুষ? আপনি আজকে যে যাই বলুক না কেন, রামিসা যদি আমার মেয়ে হইতো, আপনার মেয়ে হইতো, ওনার মেয়ে হইতো, তাহলে আপনি যেভাবে চিন্তা করতেন, আমি সেভাবে চিন্তা করছি না। তো আপনি চিন্তা করেন তো আপনার মেয়েটা এরকম হয়েছে, তখন আপনি কি হইতেন? কিসের আইন, কিসের কারণ আমি চাইবো তার শাস্তি দিব? ব্যাপারটা কিন্তু এরকম আর কি। তো এনিওয়ে আমরা আইনের কথা বলছি, যেটা বলতেছি আমরা এটা জাস্ট বাদ খাওয়াতে, আমিও প্রায় 30 বছর যাবত এরকম বলে আসতেছি। আমরা বলি, আমাদের কথাটা অনেকটা আর্তনাদের মতো শোনা যায়। আর দিদিরা যেটা করতেছে এটা ঝিনুক দিয়ে সাগর সেচার মতো। আপনি বলেন মহিলা অধিদপ্তর, ইটস ডিউটি অফ দ্য মহিলা অধিদপ্তর। তারপর রাষ্ট্রীয়ভাবে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান, তাহলে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। ওনারা তো জাস্ট হয়তো দেখাইতে পারে যে দেখো আমরা এভাবে করতেছি, তোমরা এই মডেলটাকে তোমরা নিতে পারো। তো বললাম যে এক কথা, ঝিনুক দিয়ে সাগর সেচার মতো, কোনোদিন এটা শেষ হবে না, হচ্ছেও না। তাই সরি। আমরা একটু আবারও আপনাদের কাজের এতে আসি। আপনি বলছেন যে আপনারা আসলে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন, কিন্তু এইটা আপনারা বিভিন্ন জায়গায় তো যান, আপনারা যখন সুপারিশ করেন বা কথা বলেন বিভিন্ন নীতি নির্ধারণের জায়গা থেকে, তখন আসলে কি হয়? এত বছর ধরে কি হলো? আমরা তো নীতি নির্ধারকদের আমাদের আলোচনাগুলোতে আমরা ডাকি, বিভিন্ন আলোচনা আমরা গভর্নমেন্টের লোকজনকেও ডাকি, ডেকে আমরা আমাদের সুপারিশগুলো আমরা দিই যে এইগুলো করা দরকার। এইগুলো সেটা কি ধর্ষণের ইয়ের ক্ষেত্রে হোক, লিগ্যাল এইড সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে হোক, অথবা এডুকেশন কারিকুলামে পরিবর্তন করা হোক, রিলেভেন্ট মিনিস্ট্রির থেকে লোকজন এনে। কারণ এই ধর্ষণের মতো ঘটনা বা এই ঘটনাগুলো তো আমি যেটা শুরুতেই বলছিলাম, বিচ্ছিন্ন কোনো কিছু না। কাজেই পরিবর্তনটা তো সব জায়গায় করতে হবে, একটা জায়গায় শুধুমাত্র পরিবর্তন করলে কিন্তু হবে না। তো সেই কথাগুলো আমরা কিন্তু বলি। আমি যেটা শুরুতেই বললাম যে আমাদের দায়িত্ব অথবা আমাদের ভূমিকা যতটুকু করার,
আমরা কিন্তু সেটা শতভাগ করতে চেষ্টা করি। একটা মানবাধিকার, একটা নারীর মানবাধিকার সংগঠন অথবা আন্দোলনমুখী একটা গণনারী সংগঠন হিসাবে বাংলাদেশ মহিলা পরিষদের যা যা করার কথা এই 55 বছর ধরে কিন্তু এই কিন্তু এখানে তো সরকারি বেসরকারি একটা সমন্বয় থাকা উচিত, অবশ্যই উচিত। আমরা তো সেই দাবিগুলো তো আমরা বলি, কিন্তু সেই সমন্বয় তো ওইভাবে নাই আসলে। যেমন গভর্নমেন্টের দিক থেকে আসলে ইচ্ছাটা কতটুকু, আর যেটা ইচ্ছাটা কতটুকু আপনারা ভালো জানেন, ইচ্ছাটা কতটুকু আসলে। ইচ্ছাটা তো আমরা মানে খুব একটা দেখছি বলে মনে হয় না। কারণ হচ্ছে যে আমরা বলি যে সরকার আসে সরকার যায়, কিন্তু নারীর জীবনের বাস্তবতার খুব একটা পরিবর্তন হয় না। অগ্রসরমানতা নাই সেটা কিন্তু বলবো না, সেটাও কিন্তু বলা যাবে না। নারীরা অনেক বেশি বাইরে বেরিয়ে আসছে, অনেক বেশি লেবার ফোর্সে অনেক বেশি নারীরা আসছে, জুডিশিয়ারিতে নারীরা যাচ্ছে, পাইলট হয়ে যাচ্ছে নারীরা। কিন্তু সংখ্যায় কম, পরিবেশটা তো পাচ্ছে না। হ্যাঁ, সংখ্যায় কম, কিন্তু হচ্ছে তো। এটাকেও যেমন অস্বীকার করতে পারবো না, আবার পাশাপাশি ভায়োলেন্স বাড়ছে এটাকেও তো অস্বীকার করতে পারবো না। এটা কিন্তু একটা বিষয় একটা আছে, নারী যত দৃশ্যমান হবে, এটা ইতিহাস বলে, নারী যত দৃশ্যমান হবে ততই কিন্তু তার বিরুদ্ধে তার বিরুদ্ধে রেজিস্ট্যান্স গুলো কিন্তু বাড়বে। এই কারণে কিন্তু ব্যাকলেশ গুলো হচ্ছে। মুভমেন্ট যত শক্তিশালী হবে, ব্যাকলেশ কিন্তু বাড়বে। আমরা একটু সাইদ খান আপনার কাছে যাই। আপনি বলছিলেন যে আমাদের লিমিটেশন পুরো সংস্কার হয়নি পুলিশ ডিপার্টমেন্টে বা সব ডিপার্টমেন্টগুলোর অবস্থা। এখানে আসলে সচেতনতা বা সচেতনতা ছাড়া তো বিকল্প নেই। সেক্ষেত্রে আসলে কি করা যায় প্রতিটা জায়গায় জায়গায়? আপনার অভিজ্ঞতা থেকে বলেন তো। সচেতনতা বলতে যে দিদিরা সচেতনতামূলক কাজ করছে, এরকম আরও অর্গানাইজেশন আপনি এখানে যে আমাকে দিয়েছেন এতে 5-6টা সচেতনামূলক আছে। কিন্তু এরা তো যেটা বললাম যে ওরা সুপারিশ করতে পারে, ওরা বলতে পারে যিনি কর্তৃত্ববান তাকে যে ভাই এই কাজটা এভাবে করুন, তিনি যদি না করেন তাহলে আপনি এভাবে কি আপনি বলে কি কত দূর বা কী হবে? হয়নি তো, হচ্ছে না তো। কাজে এখন আমরা যদি এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা পাই বা রাষ্ট্র পরিচালকদেরকে পাই যে যারা আসলেই চায় যে না আমাদের দেশ থেকে এগুলো ইয়ে করা সম্ভব। তার কারণ আমরা যতই বলি আমাদের পুলিশের সংখ্যা কম, তারপরে আমাদের দেশে মানুষ যত ল অ্যাবাইডিং, আমি পৃথিবীতে এত ল অ্যাবাইডিং জাতি আমি কোথাও দেখি নাই। কাজেই আমাদের মধ্যে খুব অল্প সংখ্যক কিছু মানুষ এই বিশৃঙ্খলাগুলো করে, অশান্তিগুলো করে, এবং তারা এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল যে এদের কাছে সাধারণ মানুষগুলো খুব অসহায় হয়ে থাকে, এবং এদের দ্বারাই সরকারি যে মেশিনারিজগুলো তারা প্রভাবিত হয়। সরকারি মেশিনারিজগুলো যদি প্রভাবিত বন্ধ করা যায়, এবং সেটা করতে পারে রাষ্ট্র, এবং খুবই সোজা। তেমন আপনি সাধারণ মানুষের, আপনার আমার কোনো কোড অফ কন্ডাক্ট নেই, আমি কীভাবে চলবো, কীভাবে কাজ করবো, আমার কোনো কিছু নেই, আমি যা ইচ্ছা করতে পারি। কিন্তু প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, কোর্ট বলেন, তারপরে প্রসিকিউটার্স বলেন, সবাই মানে যারাই রাজস্ব হাত থেকে বেতন নেয় খাত থেকে, তারাই সরকারি কর্মচারী হয়ে যায়। তাদের প্রত্যেকের কিন্তু কোড অফ কন্ডাক্ট, তুমি এটা করতে পারবা, এটা পারবা না, এটা করলে এটা হবে, এটা না করলে এটা হবে না। কিন্তু কোন ডিপার্টমেন্টকে জবাবদিহিতে আছে? আমরা পুলিশ ডিপার্টমেন্টে বলি যে সাসপেন্ড করা হবে সাময়িক, তারপরে আসলে কি হয়? এটা তো কোনো ইয়ে না। আপনি জানেন আমাদের গতবার যেরকম দেখেছি, আপনি একটা লোকটা ধরে নিয়ে যে আপনি ক্রস ফায়ার নামে মেরে ফেলতেছেন, এটা ক্লিয়ার মানে খুন। এবং সাধারণত খুন খারাপ এগুলো হয় হলো ইমোশন থেকে, যে আপনার সাথে কোনো বিষয় এনিমিটি থাকবে, তাহলে আপনার করলে সেটাকে ইয়ে করা যায়। কিন্তু ঠান্ডা মাথায় আপনি নিয়ে যে একজন লোকের আপনার সাথে কোনো এনিমিটি নেই, আপনি তাকে খুন করতে পারছেন, এটা ডাবল পানিশমেন্ট হয়, পৃথিবীর অনেক দেশে আছে। তো এই কাজগুলো করছে না এর আগে, পুলিশ করেছে এটা, এবং পুলিশের ইয়ে আছে, পুলিশের ইয়ে থেকে একটা গুলি বের হলে সেটা জাস্ট টু বি আপনাকে এক্সিকিউটিভ ইনকোয়ারিতে জাস্টিফাই করতে হবে। আমাদের দেশে যে জেলা ম্যাজিস্ট্রেট ছিল, কোথায় শুনেছেন যে ক্রস ফায়ার হওয়ার পরে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করে এটা জাস্টিফাইড না আনজাস্টিফাইড দিয়েছে? দেয়নি। এগুলো তো সব এরা করছে, এবং এদের কারো কোনো কিছু হয় নাই। তো যার জন্য একের পরে এক করেই যাচ্ছে, এবং আমরা এটা আমরা মেনে নিচ্ছি, এবং আমরা কপালের দোষ দিয়ে আমরা চলতেছি যে ঠিক আছে, যেহেতু আমাদের এই দেশে জন্ম হয়েছে, কাজেভাবেই আল্লাহ পাক হয়তো আমাদের পরকালে বেশি সুখ শান্তি দিবে, জন্য আমাদের কষ্ট দিচ্ছে। এটা ছাড়া তো আর মানার কোনো উপায় নাই। হতাশ, আর সবার মতো আপনারাও হতাশ। আমরা আশা করি, মানে আমার হলো যে আমরা তো বলছি কিন্তু হচ্ছে না, করছে না, তাহলে কিভাবে কি করবো বলেন? আমাদের শেষ করতে হচ্ছে। আমরা চাই আসলে আমাদের দেশের সব শিশুরাই নিরাপদ থাক, ভালো থাক। আজ শেষ করছি, আবারও দেখা হবে। শুভরাত্রি।